আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার। এদিকে জামায়াতের সঙ্গে জোটে এনসিপি এলডিপি। জানাবো জোট ইস্যুতে যেসব ভয়ঙ্কর তথ্য দিয়ে দল ছাড়লেন এনসিপি নেত্রীরা। মূল অভিযোগ জামায়াতের নারী বিদ্বেষ। বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না বলেছেন নুরুল হক নূর। এরপর জানাবো খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন, মেঘালয় ও বিএসএফ পুলিশ। সবশেষ জানাবো ভারতের বিভ্রান্তিকর মন্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা বিবৃতি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তার জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রোববার ২৮ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। এসব সেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। নাগরিক সেবার খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সাইবার সুরক্ষা এজেন্সি সহ যেসব প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে তাদের নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ করতে হবে। পাশাপাশি এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত জনবলকেও আরও দক্ষ করে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট জনবলকে একটি রেটিং পদ্ধতির আওতায় আনতে হবে যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা সহ প্রকৃত মূল্যায়ন সহজ হয়। ফিনান্সিয়াল সেক্টরে কোনো অপরাধ করে যেন কেউ পার পেয়ে না যায় সে বিষয়েও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জামায়াতের সঙ্গে জোটে এনসিপি এলডিপি। অবশেষে জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী সমঝোতায় যোগ দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। জামায়াতের এই জোট মোট 10টি দল নিয়ে গঠিত হচ্ছে। রোববার ২৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এমনটা জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। আজকে আরও 2টি দল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি জোটে যুক্ত হয়েছে। কিছুক্ষণ আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। নাহিদ ইসলাম সরাসরি আমাদের সাথে কথা বলেছেন। তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছেন। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেবেন। জামায়াতের আমির বলেন, এটি আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। ৩০০ আসনে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের মধ্যে বিভিন্ন আসন নির্ধারণ করেছি। 2টি দল শেষ পর্যায়ে এসে আমাদের সাথে মিলিত হয়েছে। আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়ে গেছে। আসন সমঝোতা সামান্য বাকি আছে, তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তিনি জানান, এই বিপ্লব 24-এ এসে পরিপূর্ণতা পেয়েছে, তবে তা শুরু হয়েছে 2008 সালে। পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে সবার ওপর নিপীড়ন হয়েছে। জাতি দীর্ঘস্থায়ী মুক্তিতে যেতে চায়। যুব সমাজের প্রত্যাশা পূরণ আমাদের দায়িত্ব। বলেন, নির্বাচনের আর 1.5 মাসের মতো সময় আছে। নির্বাচন সুষ্ঠু করতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা আশা করছি সরকার এবং ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন। আমরা প্রত্যাশা করি সরকার সাংবিধানিকভাবে সব আয়োজন করবে। এই ঐক্য জাতীয় ঐক্য। সবাই মিলে সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই। তিনি আরও বলেন, এটাকে জোট বলুন আর না বলুন, এটি জোটের চেয়েও মজবুত কিছু। অল্প কিছু ব্যাপার বাকি আছে, শীঘ্রই জানানো হবে। এটা নির্বাচন, রাজনৈতিক এবং দেশ গঠনের জোট। জোটে মোট 10টি দল হয়ে গেছে। এটি 10 দলীয় নির্বাচনী সমঝোতা। একক দল আসন বন্টন করবে না, ন্যায্যতার ভিত্তিতে আসন হবে। জোট ইস্যুতে যেসব ভয়ঙ্কর তথ্য দিয়ে দল ছাড়লেন এনসিপি নেত্রীরা, মূল অভিযোগ জামায়াতের নারী বিদ্বেষ। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে শুরু হয়েছে বড় ধরনের ভাঙন। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ও আসন সমঝোতার বিষয়টিকে কেন্দ্র করে পদত্যাগের মিছিলে যোগ দিয়েছেন দলের শীর্ষ 2 নারী নেত্রী তাসনুভা জাবিন ও ডক্টর তাসনিম জারা।
পদত্যাগের কারণ হিসেবে তারা জামায়াতের সঙ্গে জোট করার প্রক্রিয়াকে ভয়ঙ্কর পরিকল্পনা এবং অবিশ্বাস ও অনাস্থার রাজনীতি হিসেবে বর্ণনা করেছেন। রোববার 28 ডিসেম্বর দুপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে পদত্যাগের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, জামায়াতের সাথে জোটের বিষয়টি কোনো তাৎক্ষণিক রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সুনিপুণ পরিকল্পিত ছক। 125 জনকে মনোনয়ন দিয়ে শেষ মুহূর্তে মাত্র 30টি আসনের সমঝোতা করে বাকিদের নির্বাচনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। জাবিন আরও বলেন, পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামায়াতের হাতে। যে এনসিপিকে জামায়াতের আরেকটা দোকান বলা হয়, সেই অপবাদ ঘুচানোর বদলে নেতারা কেন জামায়াতকে বেছে নিতে মরিয়া হয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন, এনসিপি নারী ও মধ্যপন্থার রাজনীতি করার কথা বললেও বাস্তবে জামায়াতের স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে। তাসনুভা জাবিন আরও জানিয়েছেন, যারা তাকে নির্বাচনের জন্য অনুদান দিয়েছেন তাদের প্রতিটি পয়সা তিনি পর্যায়ক্রমে ফেরত দেবেন। তিনি বলেন, পুরনো ফাঁকা বুলির রাজনীতি করতে হলে পুরনো দলই করতাম। এনসিপি এখন আর জুলাইয়ের স্পিরিট চর্চা করে না, বরং সেটাকে ব্যবহার করে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও জামায়াতের সঙ্গে জোটের ঘোর বিরোধিতা করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয়, তাদের সাথে কোনো সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। তিনি মনে করেন, জামায়াতের রাজনৈতিক দর্শন এনসিপির ঘোষিত রাষ্ট্রকল্প ও সেকেন্ড রিপাবলিক ধারণার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই গণপদত্যাগ এবং শীর্ষ নারী নেতাদের প্রকাশ্য বিরোধিতার ফলে এনসিপি এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। একদিকে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা, অন্যদিকে দলের অভ্যন্তরীণ নীতিগত বিচ্যুতি, সব মিলিয়ে তরুণ প্রজন্মের এই দলটি এক কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন, মেঘালয় পুলিশ ও বিএসএফ। ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত 2 ব্যক্তি ভারতে পালিয়ে মেঘালয় প্রবেশ করেছে এমন দাবি নাকচ করেছে রাজ্য পুলিশ ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তারা বলেছে, এ ধরনের দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ নেই। রাজ্যের ইংরেজি সংবাদ মাধ্যম মেঘালয় মনিটর এই খবর জানিয়েছে। মেঘালয় পুলিশ জানায়, অভিযুক্তদের রাজ্যের কোনো এলাকায় প্রবেশ, অবস্থান বা গ্রেফতারের বিষয়ে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। বিএসএফের পক্ষ থেকেও বলা হয়েছে, সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে ওই 2 ব্যক্তি ভারতে প্রবেশ করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সীমান্ত নজরদারিতে এ ধরনের ঘটনার কোনো রেকর্ডও নেই। মেঘালয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে জানিয়েছে, যাচাই বাছাই ছাড়া এমন তথ্য ছড়ানো বিভ্রান্তিকর। তারা বিষয়টিকে ভুল ও ভিত্তিহীন দাবি হিসাবে উল্লেখ করেছে। তবে উভয় সংস্থাই বলেছে, যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য তথ্য পেলে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে তারা প্রস্তুত। ভারতের বিভ্রান্তিকর মন্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে বাস্তবতা বিবর্জিত ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। রবিবার 28 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তার মন্তব্য বাস্তবতার প্রতিফলন ঘটায় না, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতির দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে ভারতের বিভিন্ন অংশে বিচ্ছিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে হিন্দুদের ওপর পদ্ধতিগত নির্যাতন হিসেবে চিত্রিত করার এবং বিদ্বেষপূর্ণভাবে বাংলাদেশ বিরোধী মনোভাব প্রচারের জন্য ব্যবহার করার পদ্ধতিগত প্রচেষ্টা চলছে। আমরা কিছু মহল থেকে একটি নির্বাচনী এবং অন্যায্য পক্ষপাত লক্ষ্য করছি, যেখানে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে বাংলাদেশ তার কূটনৈতিক মিশন এবং ভারতে অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ ভারতীয়দের উত্তেজিত করার জন্য প্রসারিত, ভুলভাবে উপস্থাপিত এবং প্রচার করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দেওয়া ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন তালিকাভুক্ত অপরাধী, যার দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছিল যখন তিনি তার মুসলমান সহযোগীর সঙ্গে চাঁদাবাজি করছিলেন, যাকে একসময় গ্রেফতারও করা হয়েছিল। সংখ্যালঘু আচরণের চোখে এই অপরাধমূলক কাজকে চিত্রিত করা সত্য নয়, বরং বিভ্রান্তিকর। সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক ও পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ণ করে এমন বিভ্রান্তিকর আখ্যান ছড়ানো
থেকে বিরত থাকার জন্য ভারতের বিভিন্ন মহলের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না, নুরুল হক নূর। বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার ২৭ ডিসেম্বর রাতে গলাচিপা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই কথা বলেছেন তিনি। এ সময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নূরকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন। মতবিনিময় সভায় নুরুল হক নূর বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা বলা হচ্ছে। গণ অধিকার পরিষদের সঙ্গে ২টি আসনে সমঝোতা হয়নি, এটি নিয়ে বিভ্রান্তি রয়েছে। সময় হলে আপনারা দেখতে পাবেন বিএনপি আমাদের কিভাবে মূল্যায়ন করে। আমরা সবাই তারেক রহমানকে চিনি ও জানি, তিনি কথা দিলে কথা রাখেন। তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে তা আমরা প্রকাশ্যে বলবো না। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। আগামীতে একটি নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার জন্য নানা আন্দোলন সৃষ্টি করতে পারে। এতে রাষ্ট্র গভীর সংকটে পড়বে। নূর আরও বলেন, কিছুদিন আগে আমাদের আন্দোলনের একজন সাহসী সৈনিক ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। ওই ঘটনার জেরে দেশের দুটি শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি আরও কয়েকদিন চললে কেউ কেউ টেলিভিশনে এসে দেশ সংকটে পড়েছে বলে দায়িত্ব নেওয়ার ঘোষণা দিত। তিনি বলেন, নির্বাচন হলেই যে সংকট কেটে যাবে তা নয়। তাই আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম তারা ৩১ দফা রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করেছিলাম তা আগামী ৫ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। লক্ষ্য হবে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা, যাতে বিশ্ব বিনিয়োগ আসে। সবশেষে তিনি বলেন, আমার ব্যক্তিগত প্রাপ্তি বা আমার দল কয়টি আসন পেল এসব আমাদের কাছে মুখ্য নয়। দেশের মানুষ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রধান অগ্রাধিকার। তাই কোনো ভাগবাটোমানার প্রশ্ন এখানে নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।